মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস পদ্মা নদীর মাঝি। এক। বর্ষার মাঝামাঝি পদ্মায় ইলিশ মাছ ধরার মরশুম চলিয়াছে। দিবারাত্রি কোনো সময়েই মাছ ধরিবার কামাই নাই। সন্ধ্যার সময় জাহাজ ঘাটে দাঁড়াইলে দেখা যায় নদীর বুকে শত শত আলো অনির্বাণ জোনাকির মতো ঘুরিয়া বেড়াইতেছে। জেলে নৌকার আলো ওগুলি সমস্ত রাত্রি আলোগুলি এমনইভাবে নদীবক্ষের রহস্যময় ম্লান অন্ধকারে দুর্বোধ্য সংকেতের মতো সঞ্চালিত হয়। এক সময় মাঝরাত্রি পার হইয়া যায়। শহরে, গ্রামে, রেল স্টেশনে ও জাহাজ ঘাটে শান্ত মানুষ চোখ বুজিয়া ঘুমাইয়া পড়ে। শেষ রাত্রে ভাঙা ভাঙা মেঘে ঢাকা আকাশে ক্ষীণ চাঁদটি ওঠে। জেলে নৌকার আলোগুলো তখনও নেভে না। নৌকার খোল ভরিয়া জমিতে থাকে মৃত সাদা ইলিশ মাছ। লণ্ঠনের আলোয় মাছের আঁশ চকচক করে। মাছের নিষ্পলক চোখগুলিকে স্বচ্ছ নীলাভ মণির মতো দেখায়। কুবের মাঝি আজ মাছ ধরিতেছিল দেবীগঞ্জের মাইল দেড়েক উজানে। নৌকায় আরো দুজন লোক আছে, ধনঞ্জয় এবং গণেশ। তিনজনের বাড়ি কেতুপুর গ্রামে। আরো 2 মাইল উজানে পদ্মার ধারে কেতুপুর গ্রাম। নৌকাটি বেশি বড় নয়, পেছনের দিকে সামান্য একটু ছাউনি আছে। বর্ষা বাদলে 2-3 জনে কোনো রকমে মাথা গুজিয়া থাকিতে পারে, বাকি সবটাই খোলা। মাঝখানে নৌকার পাটাতনে হাত 2 ফাঁক দিয়া নৌকার খোলের মধ্যে মাছ ধরিয়া জমা করা হয়। জাল ফেলিবার ব্যবস্থা পাশের দিকে। ত্রিকোণ বাঁশের ফ্রেমের বিপুল পাখার মতো জালটি নৌকার পাশে লাগানো আছে। জালের শেষ সীমায় বাঁশটি নৌকার পার্শ্বদেশের সঙ্গে সমান্তরাল। তার 2 প্রান্ত হইতে লম্বা 2টি বাঁশ নৌকার ধারে আসিয়া মিশিয়া পরস্পরকে অতিক্রম করিয়া নৌকার ভেতরে হাত 2 আগাইয়া আসিয়াছে। জালের এ 2টি হাতল। এই হাতল ধরিয়া জাল ওঠানো এবং নামানো হয়। গভীর জলে বিরাট ছোটের মতো 2টি বাঁশের বাঁধা জাল লাগে। দড়ি ধরিয়া বাঁশের ছোট হা করা জাল নামাইয়া দেওয়া হয়। মাছ পড়িলে খবর আসে জেলের হাতের দড়ি বাহিয়া। দড়ির দ্বারায় জলের নিচে জালের মুখ বন্ধ করা হয়। এই নৌকাটি ধনঞ্জয়ের সম্পত্তি, জালটাও তারই। প্রতি রাত্রে যত মাছ ধরা হয় তার অর্ধেক ভাগ ধনঞ্জয়ের, বাকি অর্ধেক কুবের ও গণেশের। নৌকা এবং জালের মালিক বলিয়া ধনঞ্জয় পরিশ্রমও করে কম। আগাগোড়া সে শুধু নৌকার হাল ধরিয়া বসিয়া থাকে। কুবের ও গণেশ হাতল ধরিয়া জালটা জলে নামায় এবং তোলে, মাছগুলি সঞ্চয় করে। পদ্মার ঢেউয়ে নৌকা টলমল করিতে থাকে, আলোটা মিটমিট করে চলে। জোর বাতাসেও নৌকার চিরস্থায়ী গাঢ় আষ্টে গন্ধ উড়াইয়া লইয়া যাইতে পারে না। এক হাত একখানি কাপড়কে নেংটির মতো কোমরে জড়াইয়া ক্রমাগত জলে ভিজিয়া শীতল জল বাতাসে শীত বোধ করিয়া বিনিদ্র আরক্ত চোখে লণ্ঠনের মৃদু আলোয় নদীর অশান্ত জলরাশির দিকে চাহিয়া থাকিয়া কুবের ও গণেশ সমস্ত রাত মাছ ধরে। নৌকা স্রোতে ভাসিয়া যায়, বৈঠা ধরিয়া নৌকাকে তারা ঠেলিয়া লইয়া আসে সেইখানে যেখানে একেবারে ঝাঁকের মতো জাল ফেলিয়া বেশি মাছ উঠিয়াছিল। আজ খুব মাছ উঠিতেছিল, কিন্তু ভোরে দেবীগঞ্জের মাছের দর না জানা অবধি এটা সৌভাগ্য কিনা বলা যায় না। সকালেরই যদি এরকম মাছ পড়ে দরকাল এত নামিয়া যাইবে যে বিশেষ কোনো লাভের আশা থাকিবে না। তবে বড় মাছের বড় ঝাঁক একই সময়ে সমস্ত নদীটা জুড়িয়া থাকে না, এই যে ভরসা কথা। বেশি মাছ সকলেরই নাও উঠিতে পারে। কুবের হাকিয়া বলে, যদু হে, মাছ কি বা? খানিক দূরে নৌকা হইতে জবাব আসে, জব্বর। জবাবের পর সে নৌকা হইতে পাল্টা প্রশ্ন করা হয়। কুবের হাকিয়া জানায় তাদেরও মাছ পড়িতেছে জব্বর। ধনঞ্জয় বলে, সাজের দরটা জিগা দেখি কুবের। কুবের হাকিয়া দাম করিয়া জিজ্ঞেস করে, সন্ধ্যাবেলা আজ 5.5 এবং 5.25 টাকা দরে মাছ বিক্রি হইয়াছে। শুনিয়া ধনঞ্জয় বলে,
কাইল চাইরে নামবো, হালার মাছ ধইরা জুত নাই। কুবের কিছু বলে না, ঝপ করিয়া জালটা জলে ফেলিয়া দেয়। শরীরটা আজ তাহার ভালো ছিল না। তাহার স্ত্রী মালা তাহাকে বাহির হইতে বারণ করিয়াছিল, কিন্তু শরীরের দিকে তাকাইবার অবসর কুবেরের নাই। টাকার অভাবে অখিল সাহার পুকুরটা এবারও সে জমা লইতে পারে নাই। সারাটা বছর তাকে পদ্মার মাছের ওপরে নির্ভর করিয়া থাকিতে হইবে। এ নির্ভরও বিশেষ জোরালো নয়। পদ্মার মাছ ধরিবার উপযুক্ত জাল তাহার নাই। ধনঞ্জয় অথবা নড়াইলের যদুর সঙ্গে সমস্ত বছর তাহাকে এমনইভাবে 2 আনা 4 আনা ভাগে মজুরি খাটিতে হইবে। ইলিশের মরশুম ফুরাইলে বিপুল পদ্মা কৃপণ হইয়া যায়। নিজের বিরাট বিস্তৃতির মাঝে কোনোখানে যে সে তাহার মিনু সন্তানগুলিকে লুকাইয়া ফেলে, খুঁজিয়া বাহির করা কঠিন হইয়া দাঁড়ায়। নদীর মালিককে খাজনা দিয়া 1000 টাকা দামের জাল যাহারা পাতিতে পারে, তাহাদের স্থান ছাড়িয়া দিয়া এত বড় পদ্মার বুকে জীবিকা অর্জন করা তার মতো গরিব জেলের পক্ষে দুঃসাধ্য ব্যাপার। ধনঞ্জয় ও যদুর জোড়াতালি দেওয়া ব্যবস্থায় যে মাছ পড়ে তার 2-3 আনা ভাগে কারো সংসার চলে না। উপার্জন যা হয় এই ইলিশের মরশুমে। শরীর থাক আর যাক, এই সময় একটা রাত্রিও ঘরে বসিয়া থাকিলে কুবেরের চলিবে না। মাঝরাত্রে একবার তারা খানিক্ষণ বিশ্রাম করিয়াছে। রাত্রি শেষ হইয়া আসিলে কুবের বলিল, একটু জিরাই গো আজান খুড়া। জিরানির লাইগা মরস কেন ক দেহি, বাড়ি তো গিয়া সারাটা দিন জিরাইস, আর 2 খেপ দিয়াল। কুবের বলিল, উহু, তামুক বিনা গায়ে শাল লাগে না। দেহখানা জানো গো আজান খুড়া, আইজি বিশেষ ভালো নাই। জাল উঁচু করিয়া রাখিয়া কুবের ও গণেশ ছইয়ের সামনে বসিল। ছইয়ের গায়ে আটকানো ছোট ফুকাটা নামাইয়া টিনের কৌটো হইতে কড়া দা কাটা তামাক বাহির করিয়া 1.5 বছর ধরিয়া ব্যবহৃত পুরাতন কলকেটিকে তামাক সাজিল কুবের। নারিকেল ছোবড়া গোল করিয়া পাকাইয়া ছাউনির আড়ালে একটি মাত্র দেশলাইয়ের কাঠি খরচ করিয়া সেটি ধরাইয়া ফেলিল। 12 বছর বয়স হইতে অভ্যাস করিয়া হাত একেবারে পাকিয়া গিয়াছে। নৌকা স্রোতে ভাসিয়া চলিয়াছিল। এক হাতে তীরের দিকে কোনাকুনি হাল ধরিয়া ধনঞ্জয় অন্য হাতটি বাড়াইয়া দিয়া বলিল, দে কুবের, আমারে দে ধরাই। কলিকাটা তাহার হাতে দিয়া কুবের রাগ করিয়া বসিয়া রহিল। কুবেরের পাশে বসিয়া গণেশ বাড়াবাড়ি রকমের কাঁপিতেছিল। এ যেন সত্য সত্য শীতকাল। হঠাৎ সে বলিল, আজকে যার কুবের। কথাটা কেহ কানে তুলিল না। কারোর সাড়া না পাইয়া কুবেরের হাঁটুতে একটা খোঁচা দিয়া গণেশ আবার বলিল, জানোস কুবির, আজকার যারে কাইপা মরলাম। এদের মধ্যে গণেশ একটু বোকা। মনের ক্রিয়াগুলি তাহার অত্যন্ত শ্লথ গতিতে সম্পূর্ণ হয়। সে কোনো কথা বলিলে লোকে যে তাহাকে অবহেলা করিয়াই কথা কানে তোলে না, এটুকু সে বুঝিতে পারে না। একটা কিছু জবাব না পাওয়া পর্যন্ত বারবার নিজের কথার পুনরাবৃত্তি করে। ধমকের মতো করে যদি কেউ তার কথা জবাব দেয়, তাহাতেও সে রাগ করে না। দুঃখও তাহার হয় কিনা সন্দেহ। কুবেরের সে অত্যন্ত অনুগত। জীবনের ছোট বড় সকল ব্যাপারে সে কুবেরের পরামর্শ লইয়া চলে। বিপদে আপদে ছুটিয়া আসে তাহারই কাছে। এক পক্ষের এই আনুগত্যের জন্য তাহাদের মধ্যে যে বন্ধুত্বটি স্থাপিত হইয়াছে, তাহাতে ঘনিষ্ঠ বলিতেই হয়। দাবি আছে, প্রত্যাশা আছে, সুখ দুঃখের ভাগাভাগি আছে, কলহ এবং পুনর্মিলনেও আছে। কিন্তু গণেশ অত্যন্ত নিরীহ প্রকৃতির বলিয়া ঝগড়া তাহাদের হয় খুব কম। পুরিয়া শেষ হওয়া অবধি তাহারা পালা করিয়া তামাক টানিল। নৌকা এখন অনেক দূরে আগাইয়া আসিয়াছে। কলিকার ছাই জলে ছাড়াইয়া ফেরিয়া হুকাটি ছইয়ে টাঙাইয়া দিয়া জাল নামাইয়া কুবের ও গণেশ বৈঠা ধরিল। গণেশ হঠাৎ মিনতি করিয়া বলিল, একখান গীত ক দেখি কুবির। গীত না তোর মাথা। কুবের ধমক খাইয়া গণেশ খানিকটা চুপ করিয়া রহিল। তারপর নিজেই ধরিয়া দিল গান। সে গাইতে পারে না, কিন্তু তাহাতে কিছু আসিয়া যায় না। ধনঞ্জয় ও কুবের মন দিয়া গানের কথাগুলি শোনে। যে যাহারা ভালোবাসে সে তাহারে পায় না কেন? গানে এই গভীর সমস্যার কথা আছে, বড় সহজ গান নয়। পূব দিকে লাল হইয়া ওঠা পর্যন্ত
তাহারা জল ফেলিয়া বেড়াইল। তারপর রওনা হইল জাহাজ ঘাটের দিকে। সেইখানে পৌঁছতে পৌঁছতে চারিদিক আলো হইয়া উঠিল। নদীর তীরে নদীর জলে এখন জীবনের সারা পড়িয়া গিয়াছে। থাকিয়া থাকিয়া স্টিমারের বাঁশি বাজিয়া ওঠে। সশব্দে নোঙর তুলিয়া কোনো স্টিমার ছাড়িয়া যায়, কোনো স্টিমার ভেড়ে গিয়া জেটিতে। কলিকাতা হইতে ট্রেনটি আসিয়া পড়িয়াছে। ঘাটের ও স্টেশনের দোকানপাট সমস্ত খোলা হইয়াছে। অনেকে নদীর জলে স্নান করিতে নামিয়াছে। মোটরবাহী ও যাত্রীবাহী অসংখ্য ছোট বড় নৌকা ঘাটে ভিড় করিয়া আসিয়াছে। ঘাটের দিকে বহু দূর অবধি তীর ঘেঁষিয়া কাদায় পোতা লগির সঙ্গে বাঁধা আরও যে কত নৌকা তাহার সংখ্যা নাই। নদীতে শুধু জলের স্রোত, জলের স্থলে মানুষের অবিরাম জীবন প্রবাহ। মেছো নৌকার ঘাটটি এক পাশে। ইতিমধ্যে অনেকগুলি নৌকা মাছ লইয়া হাজির হইয়াছে। হাঁকাহাঁকি ডাকাডাকিতে স্থানটি হইয়া উঠিয়াছে সরগরম। অত্যন্ত দ্রুততার সঙ্গে দরাদরি সম্পূর্ণ হইয়া হরদম মাছ কেনা বেচা চলিতেছে। চালানের ব্যবস্থাও হইতেছে সঙ্গে সঙ্গে। এ ব্যবস্থা ও কোলাহলের মধ্যে আসিয়া পড়িয়া সমস্ত রাত্রিব্যাপী পরিশ্রমের ক্লান্তি ভুলিয়া কুবের প্রতিদিন খুশি হইয়া ওঠে। আজ সে একেবারে ঝিমাইয়া পড়িয়াছিল। শেষ রাত্রির দিকে শীত করিয়া বোধহয় তাহার জ্বরই আসিয়াছে। চোখ দুটি যে তাহার ভয়ানক লাল হইয়া উঠিয়াছে। গণেশ তাহা দেখিতে পাইয়া বলিয়াছে 4-5 বারের বেশি। নেংটি ছাড়িয়া 3 হাতি ছোট ময়লা কাপড়খানি পরিয়া কুবের তীরে উঠিল। কাদার মধ্যেই একটা লোহার চেয়ার ও কাঠের টেবিল পাতিয়া চালানবাবু কেদারনাথ মাছ গোনা দেখিয়া খাতায় লিখিয়া যাইতেছে। 100 মাছ গোনা হইবা মাত্র তাহার চাকরটা ছো মারিয়া চালানবাবুর চাঁদা 5টি মাছ মস্ত একটা কেরোসিন কাঠের বাক্সে ভরিয়া ফেলিতেছে। পাশের কাঠের প্যাকিং কেসে 1 সারি মাছ ও 1 পরত করিয়া বরফ বিছাইয়া চালানের ব্যবস্থা হইতেছে। খানিক দূরে মেন লাইন হইতে গায়ের জোরে টানিয়া আনা এক জোড়া উঁচু নিচু ও প্রায় অকেজো লাইনের ওপরে 4-5টা ওয়াগন দাঁড়াইয়া আছে। মাছের বোঝাই লইয়া যথাসময়ে ওয়াগনগুলি কলিকাতায় পৌঁছবে। সকালে বিকালে বাজারে বাজারে ইলিশ কিনিয়া কলিকাতার মানুষ ফিরিবে বাড়ি। কলিকাতার বাতাসে পাওয়া যাইবে পদ্মার ইলিশের মাছ ভাজার গন্ধ। একটা ওয়াগনের আড়ালে দাঁড়াইয়া লম্বা শার্ট গায়ে বেটে ও মোটা এক ব্যক্তি অনেকক্ষণ হইতে কুবেরের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করিতেছিল। কুবের তাহার দিকে চাহিতে সে হাতছানি দিয়া ডাকিল। কুবের খানিকক্ষণ নড়িল না, উদাসভাবে দাঁড়াইয়া রহিল। তারপর কাছে গিয়া বলিল, কি কন? সে রাগ করিয়া বলিল, কি কন? কি জানোস না? মাছ লইয়া আই, 3টা আনিস। মাছ তো নাই শেতলবাবু। নাই কি রে নাই? রোজ আমারে মাছ দেওনের কথা না তোর? নিয়ে আয়, জাগা বড় দেখা আনিস। কুবের মাথা নাড়িল। আজই পারুম না শেতলবাবু। আজান খুড়া সিধা মোর দিকে চাইয়া রইয়াছে, দেখেন না, বাজারে কেন গা আইস। কিন্তু কুবের চুরি করিয়া যে দামে মাছ দেয় বাজারে কিনিতে গেলে তার দ্বিগুণ দাম পড়িবে। শীতল তাই হঠাৎ আশা ছাড়িতে পারিল না। সে মিনতি করিয়া বলিল, 3টা মাছ আইস তুই দে কুবের, অমন করস কেন? পয়সা নয় কয়টা বেশি লই আই। তালিখানি দাঁড়াও শেতলবাবু। কুবের ফিরিয়া গিয়া কাপড়টা ভালো করিয়া গায়ে জড়াইয়া নৌকায় বসিল। চারিদিকে চেনা লোক কম নয়। চুপি চুপি মাছ লইয়া তাহাকে তীরে উঠিতে দেখিলে নিশ্চয় সন্দেহ করিবে। লজ্জায় তাহার সীমা থাকিবে না। তবে একটা ভরসার কথা এই যে সকলেই নিরতিশয় ব্যস্ত। নিজের নৌকা হইতে কে কোথায় 2টো মাছ চুরি করিতেছে তাকাইয়া দেখিবার অবসর কাহারও নাই। চারিদিকে নজর রাখিয়া 3টা মাছ কুবের এক সময় কাপড়ের তলে লুকাইয়া ফেলিল। তীরে উঠিয়া শীতলের হাতে দিয়া মাছ কটা সে চটের থলির মধ্যে পুরিয়া ফেলিল। পয়সা কাইল দিমো কুবের বলিয়া সে চলিয়া যায়। কুবেরের সঙ্গে সঙ্গে পা বাড়াইয়া বলিল, রন শীতলবাবু, অমন তরা কইরা যাইবেন না, দামটা দেন দেখি। কাইল দিমু কইলাম যে। ও অহন দেন, খামু না পোলাগো, খাওয়ামু না। পয়সা নাই তো দিমু কি, কাল দিমু, নির্দোষ দিমু। পিছন নরম মাটিতে পায়ের বুড়ো আঙুল গাঁথিয়া গাঁথিয়া শীতল চলিয়া গেল। আরক্ত চোখে তাহার দিকে তাকিয়া থাকিয়া অস্ফুট স্বরে কুবের বলিল, হালা ডাকাইত। বিড়বিড় করে শীতলকে আরো কয়টা গাল দিয়া কুবের নৌকার দিকে গুলুয়ের দিকে গা এলাইয়া শুইয়া পড়িল।
গণেশটা বোকা, মাছের দাম বুঝিয়া পাওয়ার সময় একটু চেষ্টা করিয়াই ধনঞ্জয় তাহাকে সরাইয়া দিতে পারিয়াছিল। একা একা দাম লইবার সুযোগ সে কোনোদিনই পায় না। কুবের এই সময়টা জোকের মতো তাহার সঙ্গে লাগিয়া থাকে, টাকা পাওনা মাত্র সঙ্গে সঙ্গে নিজের ভাগটা বুঝিয়া লয়। ধনঞ্জয় নৌকায় আসিয়া মাথা উঁচু উঁচু করিয়া কুবের জিজ্ঞেস করিল, কত্রি মাছ হইল আজানখুড়া, সচারের কম না? ধনঞ্জয় মুখে একটা অবজ্ঞাসূচক শব্দ করিয়া বলিল, 400 না 1000, 250 খান মাছ, 7টা ফাউ নিয়া 250 দাম দিছে। কুবের উঠিয়া বসিল। এটা কি কও খুড়া, কাইল যে এক্কেরে মাছ পড়ে নাই, কাইল না 227 মাছ ধরিয়া হয়েছিল? ধনঞ্জয় তৎক্ষণাৎ রাগ করে বলিল, মিছা কইলাম নাকি রে কুবের, জিজ্ঞাস না, গণেশ আইলে জিজ্ঞাস। কুবের নরম হইয়া বলিল, জিগানের কাম কি, তা কই নাই খুড়া, মিছা কওনের মানুষ তুমি না। মাছ নি কাইল বেশি বেশি পড়ছিল, তাই ভাবলাম তোমারে বুঝি চালানবাবু ঠকাইছে। ঘুমে ও শ্রান্তিতে কুবেরের চোখ দুটি বুঝিয়া আসিতে চায়, আর সেই নিমিলন পিপাসু চোখে রাগে দুঃখে আসিতে চায় জল। গরিবের মধ্যে সে গরিব, ছোট লোকের মধ্যে আরো বেশি ছোট লোক। এমনভাবে তাহাকে বঞ্চিত করিবার অধিকারটা সকলের তার প্রথার মতো, সামাজিক ও ধর্ম সম্পর্কীয় 10টা নিয়মের মতো অসংকোচে গ্রহণ করিয়াছে সে। প্রতিবাদ করিতেও পারিবে না। মনে মনে সকলেই যাহা জানি মুখ ফুটিয়া তাহা বলিবার অধিকার তাহার নাই। গণেশকে ধনঞ্জয় চিরা কিনিতে পাঠাইয়াছিল। সে ফিরিয়া আসিলে নৌকা খুলিয়া দেওয়া হইল। এখন বৈঠা না ধরিলেও চলে, উজান স্রোতের টানে নৌকা আপনি গ্রামের দিকে ভাসিয়া চলিবে। গণেশ ও ধনঞ্জয় গুড় মুখে দিয়ে শুকনা চিরা চিবাইতে লাগিল। কুবের কিছু খাইল না, কেবল কয়েক আজেলা নদীর জল পান করিল। নদীর বুক জুড়াইয়া এমন ভাঙা ঢেউয়ের মাথায় অসংখ্য সূর্য জ্বলিয়া উঠিতেছিল। কাক, চিল, মাছরাঙা পাখিগুলি ক্রমাগত জলে মাছ ধরিতেছে। অনেক দূরে অস্পষ্ট সংকেতের মতো একটি স্টিমারের ধোঁয়া চোখে পড়ে। আকাশ উজ্জ্বল ও নির্মল, মেঘের চিহ্নও নাই। গণেশ সহসা মমতা বোধ করিয়া বলে, না আইলে পারতি কুবের আইজ। কুবের কোনো জবাব দেয় না, নিঃশব্দে থাকে। গণেশ বলে, মাথাটা টিপা দিমু নাকি? কুবের বলে, অহ। গণেশ খানিকক্ষণ ভাবিয়া বলে, হাল ধইরা যদি বইবার পারস কুবির, খুড়া আর আমি বৈঠা বাই তাড়াতাড়ি পৌঁছান যাই। পূব দিকে গ্রামের বাহিরে জেলেপাড়া, চারিদিকে ফাঁকা জায়গায় অন্ত নাই। কিন্তু জেলেপাড়ার বাড়িগুলি গায়ে গায়ে ঘেঁষিয়া জমাট বাঁধিয়া আছে। প্রথম দেখিলে মনে হয় এ বুঝি তাহাদের অনাবশ্যক সংকীর্ণতা, উন্মুক্ততা, উদার পৃথিবীতে দরিদ্র মানুষগুলি নিজেদের প্রবঞ্চনা করিতেছে। তারপর ভাবিয়া দেখিলে ব্যাপারটা বুঝিতে পারা যায়, স্থানের অভাব ও জগতে নাই। তবু মাথা গুজিবার ঠাঁই এদের ওইটুকুই। সবটুকু সমতল ভূমিতে ভূস্বামীর অধিকার বিস্তৃত হইয়া আছে। তাহাকে ঠেলিয়া জেলেপাড়ার পরিসর বাড়িতে পায় না। একটি কুড়ে আনাচে কানাচে তাহারই নির্ধারিত কম খাজনার জমিটুকুতে আরেকটি কুড়ে উঠিতে পায়। পুরুষানুক্রমে এই প্রথা চলিয়া আসিতেছে। তারই ফলে জেলেপাড়াটি হইয়া উঠিয়াছে জমজমাট। দিন কাটিয়া যায়, জীবন অতিবাহিত হয়। ঋতুচক্রের সময় পাক খায়। পদ্মার ভাঙন ধরা তীরে মাটি ধসিতে থাকে। পদ্মার বুকে জল ভেদ করিয়া জাগিয়া উঠে চর। অর্ধশতাব্দীর বিস্তীর্ণ চর পদ্মার জলে আবার বিলীন হইয়া যায়। জেলেপাড়ার ঘরে ঘরে শিশু ক্রন্দন কোনোদিন বন্ধ হয় না। ক্ষুধা তৃষ্ণার দেবতা, হাসি কান্নার দেবতা, অন্ধকার আত্মার দেবতা, ইহাদের পূজা কোনোদিন সাঙ্গ হয় না। এদিকে গ্রামের ব্রাহ্মণ ও ব্রাহ্মণেতর ভদ্র মানুষগুলো তাহাদের দূরে ঠেলিয়া রাখে। ওদিকে প্রাকৃতিক কাল বৈশাখী তাহাদের ধ্বংস করিতে চায়। বর্ষার জল ঘরে ঢোকে, শীতের আঘাত তাহারে গিয়া বাজে কনকন। আসে রোগ, আসে শোক। টিকিয়া থাকার নির্মম অনমনীয় প্রয়োজনে নিজেদের মধ্যে রেষারেষি কাড়াকাড়ি করিয়া তাহারা হয়রান হয়। জন্মের অভ্যর্থনা এখানে গম্ভীর, নিরুৎসব, বিষণ্ণ। জীবনের স্বাদ এখানে শুধু ক্ষুধা ও পিপাসার, কাম ও মমতার, স্বার্থ ও সংকীর্ণতায়। আর দেশি মদে তালের রস গাজিয়া যে মদ হয়, ক্ষুধার অন্ন পচিয়া যে মদ হয়। ঈশ্বর থাকেন ওই গ্রামে, ভদ্রপল্লীতে।
এখানে তাহাকে খুঁজিয়া পাওয়া যাইবে না। পদ্মা ও পদ্মার খালগুলি ইহাদের অধিকাংশেই উপজীবিকা। কেহ মাছ ধরে, কেহ মাঝিগিরি করে, কুবেরের মতো কেহ জাল ফেলিয়া বেড়ায় খাস পদ্মার বুকে। পুরো জাল লইয়া কেহ খালে দিন কাটায়, নৌকার যাহারে মাঝি যাত্রী লইয়া মাল বোঝাই দিয়া পদ্মায় তাহারা সুদীর্ঘ পাড়ি জমায়। এ গায়ের মানুষকে ও গায়ে পৌঁছ দেয়। এ জলের দেশ। বর্ষাকালে চারিদিকে জলে জলময় হইয়া যায়। প্রত্যেক বছর কয়েকটা দিনের জন্য এই সময়ে মানুষের বাড়িঘর আর উঁচু জমিগুলো ছাড়া সারাটা দেশ জলে ডুবিয়া থাকে। জল যেবার বেশি হয়, মানুষের বাড়ির উঠানেও সেবার রেহাই পায় না। পথে ঘাটের চিহ্নও থাকে না। একই গ্রামে এ পাড়া হইতে ও পাড়া যাইতে প্রয়োজন হয় নৌকার। কয়েকদিন পর জল কমিয়া যায়। জলের ভেতরে হইতে পথগুলি স্থানে স্থানে উকি দিতে আরম্ভ করে, কিন্তু আরও 1 মাসের মধ্যে পথগুলি ব্যবহার করা চলে না। যানবাহনে এ দেশে এরকমই নাই। মানুষের সম্বল নৌকা। উঠিতে বসিতে সকলের নৌকার দরকার হয়। নৌকার প্রয়োজন কমে সেই শীতের শেষে, ফাল্গুন চৈত্র মাসে। খালে তখন জল থাকে না। মাঠে জলের বদলে থাকে ফসল অথবা ফসল কাটার রিক্ততা। মানুষের মাঠের আলে আলে হাঁটিয়া গ্রাম হইতে গ্রামান্তরে যায়। নৌকা চলে পদ্মায়। পদ্মা তো কখনো শুকায় না। কবে এ নদীর সৃষ্টি হইয়াছে কে জানে। সমুদ্রগামী জলপ্রবাহে আজও মুহূর্তের বিরাম নাই। গতিশীল জলতলে পদ্মার মাটির বুক কেহ কোনোদিন দেখে নাই, চিরকাল গোপন হইয়া আছে। জেলেপাড়া নদী হইতে বেশি দূরে নয়, তবু এইটুকু পথ চলিতেই কুবেরের কষ্ট হইতেছিল। নৌকায় সমস্ত পথটা আবোল তাবোল বকিয়া গণেশ এতক্ষণে চুপ করিয়াছে। ধনঞ্জয় নৌকা হইতে নামে নাই। পাশের কুটুম বাড়িতে তাহার কি প্রয়োজন ছিল? নৌকা লইয়া সে একাই সেখানে চলিয়া গিয়াছে। গণেশের বাড়িটাই পরে আগে। সে বাড়িতে ঢুকিল না। অসুস্থ কুবেরের সঙ্গে আগাইয়া চলিল। নকুল দাস ঘরের দাওয়ায় বসিয়া তামাক খাইতেছিল। কুবেরকে দেখিতে পাইয়া ডাকিয়া বলিল, ও কুবের, শোন, শুইনা যা। গণেশ বলিল, কুবের জ্বরে বড় কাতর গো। নকুল বলিল, জ্বর নাকি? তবে যা, বাড়ি তো যা, দেখ গিয়া বাড়িতে কি কাণ্ড হইয়া আছে। এমন কথা শুনিয়া ব্যাপারটা না জানিয়া যাওয়া চলে না। কুবের উদ্বিগ্ন হইয়া বলিল, কিসের কাণ্ড নকুলদা? শেষ রাইতে তোর বউ খালাস হয়েছে কুবির। কুবের অবাক হইয়া বলিল, 9 মাস পুইরা যে মাত্র কয়েকটা দিন গেছে। নকুলদা, ইটা হইল কিবা? কেন 9 মাসে খালাস হয় না? গণেশ জিজ্ঞেস করিল, পুরুষ ছাওয়াল হইছে না? নকুল সাই দিয়া বলিল, আমাগর পাচি গেছিল, আইয়া কয় কি, কুবেরের ঘরে নি রাজপুত্তুর আইসে বাবা, ওই একরত্তি 1খানা পোলা, তার চাঁদপানা মুখের কথা কি কমু, রং হয়েছে গোড়া। কুবেরের স্মিত চোখ দুটি উজ্জ্বল হইয়া উঠিল। নকুল শয়তানি হাসি হাসিয়া পরিহাস করিয়া বলিল, তুই তো দেখি কালাকুষ্টি কুবির, গোড়াচাঁদ আইলো কোয়ান থেইকা, ঘরে তো থাকোস না রাইতে, কিছু কওনা যায় না বাপু। গণেশ রাখিয়া বলিল, বউ গোড়া না নকুলদা? বউ তো গোড়াই এর বাড়ির পেছনে দিয়া, ওর বাড়ির উঠান দিয়া কুবের ও গণেশ এবার একটু জোরে জোরে পা ফেলিয়া বাড়ির দিকে আগাইয়া গেল। গণেশ ভারী খুশি। বারবার সে বলিতে লাগিল, পোলা হইব কই নাই কুবের, কই নাই, ইবার তোর পোলা না হইয়া যায় না। শেষে বিরক্ত হইয়া কইল, চুপ যা গণেশ, পোলা দিয়া করুম কি, নিজে গোর খাওয়ান জোটে না পোলা। গণেশ ক্ষুণ্ণ হইয়া বলিল, তুই নি গোসা করিস কুবির? করুম না? ময়রবার করস নাকি আমারে তুই? তাহার মেজাজের এই আকস্মিক উত্তাপ গণেশের কাছে বড়ই দুর্বোধ্য ঠেকিল। অত তাহার ভবিষ্যতের কথা ভাবিবার, হিসাব করিবার ক্ষমতা নাই। বউ থাকিলে মাঝে মাঝে ছেলে মেয়ে হয়, এই পর্যন্ত সে জানে। সুবিধা অসুবিধার কথাটা ভাবিয়া দেখে না। তাছাড়া পৃথিবীতে মানুষ আসলে তাহাকে খাওয়ানোর দায়িত্ব যে মানুষের নয়, যিনি জীব দেন তার। গণেশ এটা বিশ্বাস করে। সুতরাং ছেলে হওয়ার সংবাদে কুবেরের রাগ করিবার কি কারণ আছে সে ভাবিয়া পাইল না, ভাবিবার চেষ্টাও করিল না। বেড়া দেওয়া ছোট একটি উঠানে দুদিকে 2খানা ঘর। কুবেরের বাড়ির এর বেশি পরিচয় নাই। এদিকে ঘরের সংকীর্ণ দাওয়া একটা ছেঁড়া মাদুর চট প্রভৃতি দিয়া ঘেরিয়া লৌবা হইয়াছে।
চাহিলেই বুঝিতে পারা যায় ওটি আতুর ঘর, কারণ চটের ফাঁক দিয়া ভেতরে সাহিত্য মালাকে দেখিতে পাওয়া যাইতেছে। কুবের ওইদিকে দাওয়াবিহীন ঘরটিতে ঢুকিয়া পড়িল। বাহিরে বর্ষার আকাশে কড়া রোদ উঠিলেও জানালা দরজা বিশেষ ব্যবস্থা না থাকায় এ ঘরের ভেতরে একটু অন্ধকার। কোণার দিকে রক্ষিত জিনিসগুলি চিনিতে হইলে ঠাকুর করিয়া দেখিতে হয়। ঘরের একদিকে মাটিতে পোতা মোটা বাঁশের পায়ায় চৌকি সমান উঁচু, বাঁশের পাতা বিছানো মাচার অর্ধেকটা জুড়িয়া ছেঁড়া কাঁথার বিছানা। তৈল চিক্কন কালো বালিশটা মাথায় দিয়া কুবেরের পিসি এই বিছানায় শয়ন করে। মাচার বাকি অংশটা হাঁড়ি কলসিতে পরিপূর্ণ। নানা আকারের এতগুলি হাঁড়ি কলসি কুবেরের জীবনে সঞ্চিত হয় নাই, 3 পুরুষ ধরিয়া জমিয়াছে। মাচার নিচেটা পুরাতন জীর্ণ তক্তায় বোঝায়। কুবেরের বাপের আমলের একটা নৌকা বারবার সারাই করিয়া এবং চালানোর সময় ক্রমাগত জল সেচিয়া বছর 4 আগে পর্যন্ত ব্যবহার করা গিয়াছিল। তারপর একেবারে মেরামত ও ব্যবহারের অনুপযুক্ত হইয়া পড়ায় ভাঙিয়া ফেলিয়া তক্তাগুলো জমাইয়া রাখা হইয়াছে। ঘরে অন্যদিকে ছোট একটা ঢেকি কুবেরের বাবা হারাদন নিজেই তৈরি করিয়াছিল। কাঠ সে পাইয়াছিল পদ্মায়। নদীর জলে ভাসিয়া আসা কাঠ সহজেই কেহ ঘরে তোলে না। তার চিতা রচনায় প্রয়োজন ও কাঠ নদীতে আনা হইয়াছে কে বলিতে পারে। সবের মতো চিতার আগুনের সামান্যতম সমৃদ্ধ টিরো মানুষের ঘরে স্থান নাই। কিন্তু এই ঢেকির কাঠটির ইতিহাস স্বতন্ত্র। কুবের তখন ছোট, পদ্মা নদীর মাঝির ছেলে, এতটুকু বয়সে পদ্মায় সাঁতার দিবার মতো পাকা সাঁতারু হইয়া উঠিতে পারে না। তত ছোট একটি নৌকায় ছেলেকে সঙ্গে করিয়া হারাদন পদ্মা পার হইতেছিল। নদীর মাঝামাঝি পুরনো নৌকা তলাটা হঠাৎ কি করিয়া ফাঁসিয়া যায়। তখন আশ্বিন মাস। সেখানে পদ্মার এ তীরে ও তীরের ব্যবধান 3 মাইলের কম নয়। পদ্মা যাহাকে বুকে করিয়া মানুষ করিয়াছে, পদ্মার বুকে যত ঢেউ থাক মাইল 1.5 সাঁতার দিয়া তীরে ওঠা তার পক্ষে কষ্টকর, কিন্তু অসম্ভব নয়। হারাধন একা হইলে ভাবনা ছিল না। কুবের আর একটু বড় এবং শক্ত সমর্থ হইলেও সে বিপদে পড়িত না। কিন্তু ছেলে মানুষ কুবের ভয় পাইয়া সাঁতার দিতে চাহে নাই। দিশাহারা হইয়া ক্রমাগত হারাধনকে জড়াইয়া ধরিবার চেষ্টা করিতেছিল। তখন সে লম্বা কাঠের গুড়িটা হাতের কাছে আগাইয়া আসিয়া তাহাকে বাঁচাইয়া দিয়াছিল। হয়তো তাহা চিতা রচনার জন্যই কেহ শ্মশানে আনিয়াছিল। হারাধন কিন্তু কাঠটি ফেলিয়া দিতে পারে নাই। ঘরের আসবাবে পরিণত করিয়া দিয়া সাদরে গৃহে স্থান দিয়াছে। কুবেরের পিসি আর তার বড় মেয়ে গোপী কুবেরকে দেখিয়া চেঁচামেচি করিয়া কাছে আসিয়াছিল। কুবের কারোর সঙ্গে কথা বলিল না, লম্বা হইয়া পিসির বিছানায় শুইয়া পড়িল। পিসি বলিল, শুলি যে ধন, বউ ওইদিকে পোলা বিয়াইয়া সারছে দেখায়। গই বলিল, বায়ু ওই বাবুগোর পোলার লাহান ধলা হইছে বাবা। নকুল্লার মাইয়া পাছি কি কইয়া গেল শুনবা? সাহেব গো এমন হয় না না পিসি। কুবের চাচায় ধমক দিয়ে বলিল, নকুল্লা কিলো হারামজাদি, জ্যাঠা কইবার পারো না? গোপী মুখ ভার করিয়া বলিল, কেন কুমু জ্যাঠা? বজ্জাতটা আমারে যা মুখে লয় কয় না? কি কয়? রাইতো কইরা মাইজা বাবু নি আমাগো বাড়ি আহে তাই জিগায়। এবার জিগাইলে একদলা পাক দিমুনি ছুইরা মুখের মধ্যে দিস বলিয়া কুবের ঝিমাইতে থাকে। খানিক পরে কুবেরের দাওয়া হইতে শিশুর জোরালো কান্না শুনিতে পাওয়া যায়। মনে হয় ছেলেটা আগে ভাগে আসিয়া পড়িলেও গলা রীতিমতো জোর করিয়া আসিয়াছে, চেঁচাইতে পারে। কয়েকদিন পরে ছিল রথ উপলক্ষে কেতুপুরে কোনো রকম ধুমধাম হয় না। পদ্মার ওপারে আছে সোনাখালি গ্রাম, রথের উৎসব হয় সেখানে। সোনাখালি জমিদারের ছোট একটি রথ বাহির হয়। সোনাখালি হইতে মোহনপুর অবধি 10 মাইল লম্বা একটি উঁচু পথ আছে। বর্ষাকালে এই পথটি এই অঞ্চলে জলের নিচে ডুবিয়া যায় না। পথটির নাম ছকোষের পথ। নামের মধ্যে পথটির 1 ক্রোশ দৈর্ঘ্য কেমন করিয়া বাড়িয়া গিয়াছে বলা যায় না। সোনাখালি জমিদারের রথ এই পথ ধরিয়া 1/2 মাইল খানেক গিয়া অন্য বাবার মাঠের একপাশে পড়িয়া থাকে 7 দিন। তারপর উল্টো রথের দিন আবার রওনা হয় জমিদার বাড়ির দিকে। স্থানটির অন্য বাবার মাঠ নাম হওয়া একটু ইতিহাস আছে। অনেকদিন আগে এই অঞ্চলে একবার ভয়ানক দুর্ভিক্ষ হয়। সে সময় কোথা হইতে এক সন্ন্যাসী আসিয়া এক মাঠে আস্তানা গাড়েন এবং একটি বিরাট অন্নসত্র খুলিয়া দেন।
নিজের থলিতে সন্ন্যাসীর এক কানাকড়ি সম্বলও ছিল না। শোনা যায় এমনি আশ্চর্য ছিল মানুষের ওপর তাহার প্রভাব যে সামনে দাঁড়াইয়া চোখে চোখে চাহিয়া তিনি হুকুম দিতেন, আর বড় বড় জমিদার মহাজনেরা মনে মনে চাল ডাল পাঠাইয়া দিত এই মাঠে। শত শত ভদ্র গৃহস্থ নিজেরাই কোমর বাঁধিয়া তাহা রান্না করিয়া দুর্ভিক্ষ পীড়িত নরনারীদের বিতরণ করি তো অন্ন। সেই সব বড় বড় উনানে সে বিরাট ক্ষুধা যজ্ঞের আগুন জ্বলিত। আজ তাহার একটু কালির দাগ পর্যন্ত খুঁজিয়া পাওয়া যাইবে না। রথের দিন এই মাঠে প্রকাণ্ড মেলা বসে, উল্টা রথ পর্যন্ত স্থায়ী হয়। পদ্মা আগে তফাতে ছিল, এখন এত কাছে সরিয়ে আসিয়াছে যে মেলার একটা প্রান্ত প্রায় নদী তীরে আসিয়া ঠেকে। স্থলপথ ও জলপথে দল বাঁধিয়া আসিয়া মানুষ মেলায় ভিড় বাড়ায়। ভিড় বেশি হয় প্রথম এবং শেষ দিন। মাঝখানের কদিন মেলা একটু ঝিমাইয়া যায়। গ্রামবাসীর প্রয়োজনীয় ও শখের পণ্য সমস্তই মেলায় আমদানি হয়। এমনকি শহরের নারী পণ্যের আবির্ভাবও ঘটিয়া থাকে। কাপড়ের দোকান, মণিহারি দোকান, মাটির খেলনার দোকান, খাবারের দোকান, দোকান যে কত রকমের বসে তার সংখ্যা নাই। গরু ছাগল বিক্রয় হয়। কাঁঠাল ও আনারসের মেলায় একটা দিক ছাইয়া যায়। বড় বড় নৌকায় মালদহ ও ত্রিহুতের আম আসে। লেমনেডের নামে বোতল ভরা স্যাকারিনের লাল নিস্তেজ জল বিক্রয় হয় অজস্র। মেয়েরা স্বাদ মিটাইয়া শাখা ও কাচের চুড়ি পরে। ছেলেদের কোমরে বাঁধিয়া দেয় নতুন ঘুনসি। কয়েকটি স্থানে গভর্নমেন্ট হইতে লাইসেন্স প্রাপ্ত জুয়া খেলা চলে। মেলায় এটা একটা প্রধান অঙ্গ। সবচেয়ে বেশি ভিড় হয় বালা খেলার কাছে। চারকোনা বাঁশের বেড়ায় চারিদিকে ভিড় করিয়া দাঁড়াইয়া চার চার পয়সার চার চার বালা কিনিয়া বেশিরভাগ গরিব চাষাভুষারাই হরদম ছুড়িতে থাকে। রুদ্ধ নিঃশ্বাসে চাহিয়া দেখে নিক্ষিপ্ত বালাটা লাল শালুতে সাজানো টাকা আধুলি শিখি ও দোয়ানের অরণ্যের অন্ধের মতো ঘুরিয়া ঘুরিয়া স্থির হইয়াছে ফাঁকা জায়গায়। পুনরাবৃত্তির ব্যর্থতায় তাহাদের কোনো মতে যেন বিশ্বাস হইতে চায় না। কত কাছাকাছি সাজানো মুদ্রাগুলি ফাঁকা জায়গায় যে কম। ওদের মধ্যে কে বুঝি বউয়ের জন্য একখানা পাছাপার শাড়ি, ছেলে মেয়েদের জন্য কিছু খেলনা ও খাবার এবং সংসারের জন্য কি কি সব জিনিস কিনিতে অনেক দিনের চেষ্টায় জমানো করা টাকা আনিয়াছিল। দেখে সন্ধ্যার সময় দূরের মানুষ যখন বাড়ির দিকে শ্রান্ত পা বাড়াইয়াছে, বেচারির কাছে বিড়ি কিনিবার পয়সাও নাই। আজীবন উপার্জন করিয়া সে পরকে খাওয়াইয়াছে। সে যে কি নিরীহ গৃহস্থ, কারোর কথা না ভাবিয়া আজ সে এই কি করিয়া বসিল। একবেলা স্বাধীনভাবে স্বার্থপরতা করিবার সুযোগ পাইয়া নিজেকে সামলাইতে পারিল না। রথের দিন সকাল হইতে গুড়ি গুড়ি বৃষ্টি নামিয়াছিল। বেলা বাড়িলে নিদ্রাতুর চোখ মিটমিট করিতে করিতে গণেশ কুবেরের বাড়ি আসিল। কুবের তখনও ঘুমাইতেছিল। গণেশ তাহাকে ডাকিয়া তুলিল, বলিল, চল কুবির, নাটা ঠিক কইরা থুইয়া আসি। আমারে ডাইকা আজান খুড়া নাই গিয়া বইয়া আছে। কুবের প্রকাণ্ড একটা হাই তুলে বলিল, বয় গনসা বয়, অপিসি আমারে আর গনসরে ডুগা মুড়ি দিবা গো। আলো গোপী, আমারে কে এক ঘুঁটি জল দিবার পারোস? ঘরে মুড়ি ছিল না, কদাচিৎ থাকে। পিসি চারটি চিরা আর একটু গুড় দিয়া গেল। গুড় মুখে দিয়া শুকনো চিরা চিবাইতে চিবাইতে কুবের বলিল, খা গনসা, রথের বাদলা নামছে দেখছোস? হ, চালাই ছন চাপান আগে রাইতের বাদলার ঘরে জল পড়ছিল দেখ। গণেশ চাহিয়া দেখিল, জল পড়িয়া ঘরের একটা কোণ সত্যই ভাসিয়া গিয়াছে। জিভা দিয়া সে একটা আফসোসের শব্দ করিল, বলিল, কোন দিয়া পড়ছে তাই বাঁচান, না তো জিনিসপত্র সকল ভাইসা যাইত। চালায় চাপাইবি নাকি ছন আইজি? মেলায় গেলি তো সময় পাবি না। কুবের মাথা নাড়িয়া বলিল, ছন কই, নাই তো। ছিল যে ছন, গোপীর মার বিছানায় পাইতা দিছি। ব্যাপারটা বুঝিয়া গণেশ গম্ভীর মুখে সাই দিয়া বলিল, ভালো করছোস, যা বাদলা। ধীরে ধীরে তাহারা চিড়ে চিবাইতে লাগিল। গণেশ যে তাগিদে লইয়া আসিয়াছিল সে যেন তাহার ভুলিয়া গিয়াছে। খাওয়া বন্ধ করিল গণেশ আগে। বাড়ি হইতে যে দুটি পান্তা খাইয়া আসিয়াছে, কুবের খাক। ঘুটিটা উঁচু করিয়া মুখ ঢালিয়া সে জল খাইল। আরো দুটো চিড়া মুখে দিয়া বাকিগুলো কুবের দান করিয়া দিল তাহার বড় ছেলেকে। বলিয়া না দিলে চিড়িগুলি সে একাই খাইতে পারে সন্দেহ করিয়া বলিল, চন্ডিয়ে দুগা দিস, লক্ষা আয়। লক্ষা মাথা নাড়াইয়া বলিল, হুকু, উয়ারে পিসি নিব। পিসির আর নাই, কে কইলাম লক্ষা।
কুবেরের দুই ছেলেই উলঙ্গ। বর্ষার ভাবসা গুমোটে ঘামিয়া তাহাদের শীর্ণ দেহ চকচক করিতেছে। পিতৃদত্ত প্রাসাদের ভাগ বাটোরা লইয়া ঘরের কোণে দুজনে একটা ছোটখাটো কলহ বাঁধিয়া গেল। কুবের আর চাহিয়াও দেখিল না। এ যে তাহার ঠিক উদাসীনতা তা বলা যায় না। মনে মনে তাহার একটা অস্পষ্ট উদ্দেশ্য বুঝিয়া আছে। শিক্ষা হোক, নিজের নিজের ভাগ বুঝিয়া লইতে শিখুক। দুদিন পরে জীবন যুদ্ধে সমস্ত জগতের সঙ্গে যখন তাহাদের লড়াই বাঁধিবে, তখন মধ্যস্থতা করিতে আসিবে কে? ঘুড়িটা তুলিয়া লইয়া ঘরের সামনে সংকীর্ণ দাওয়ায় উবু হইয়া বসিয়া কুবের উঠানে কুলকুচে করিল। গণেশের মতো ঘটি উঁচু করিয়া আলগোছে জল খাইয়া কলিকায় তামাক সাজিয়া বলিল, পিসি, দাওয়ায় এক পাশে ইলিশ মাছের তেলে ইলিশ মাছ ভাজিতেছে, অন্য পাশে মালার আতুর। নিচু দাওয়ায় মাটি জল শুষিয়া শুষিয়া ওখানটা বাঁশের অযোগ্য করিয়া দিয়াছে। তবু ওখানেই ভিজে স্যাঁতসেঁতে বিছানায় নবজাত শিশুকে লইয়া মালা দিবারাত্রি যাপন করিবে। উপায় কি? যে নোংরা মানুষের জন্মলাভের প্রক্রিয়া। বাড়িতে ঘর থাকিলেও বরং একটা ঘর অপবিত্র করিয়া ফেলা চলিত। দুখানা কুড়ে যার সম্বল, তাহার স্ত্রীর আর কোথায় সন্তানকে জন্ম দিবে? ভদ্রলোকেরা উঠোনে অস্থায়ী টিনের ঘর তুলিয়া দেয়, চৌকির ব্যবস্থা করে। যারা আরো বেশি ভদ্রলোক, তাদের থাকে শুকনো খটখট স্থায়ী আতুর ঘর। কুবেরের তো সে ক্ষমতা নাই। তার যতখানি সাধ্য সে তো করিয়াছে। ভালো করিয়া বৃষ্টির ছাট আটকাইয়াছে, ঘর ছাইবার সনগুলি বিছানার তলে পাতিয়া দিয়াছে, দেবীগঞ্জের রেল কোম্পানির কয়লা চুরি করিয়া আগুনের ব্যবস্থা করিয়াছে। আর সে কি করিতে পারে?